আপা, দোষ ওই মেয়েটার। চুপচাপ বিয়ের জন্য রাজি হলেই পারতো, তাহলে পরীক্ষাও শান্তিতে দিতে দিতাম। আর ওর ভাবিকে আমি শুধু ভয় দেখানোর জন্য লোক পাঠিয়েছি। ওরা ওই মহিলাকে রেপ করবে তা কি আমি জানতাম? তাছাড়াও ওটার টাকার লোভ বেশি, এটুকু শাস্তি পাওয়ার দরকার ছিল। নওশাদ, জীবনে যত পাপ করেছো এখন একটু ভালো হও। কিসের ভালো? এখন ক্ষমতায় নাই দেখে কি প্রভাবও কমছে। আরও 10টা মেয়েকে তুলে আনবো, কেউ কিছু করতে পারবে না। তোমার সামনে ভালো সাজছি অনেক, এখন তো জানোই সব। এখন তুমি আমাকে আটকাতে চাইলেও পারবে না। তুমি একটা এলাকার দায়িত্বরত চেয়ারম্যান ছিলে নওশাদ। তখনও এসব করছি, এখনও করব। বাদ দাও আপা, চিত্রলেখার ক্ষতি হলে তো তোমারই লাভ। নিজের লাভ দেখো, আর এই তহিদের মেরে রেখেই যাই। সালা কাউকে বলে দিলে বিপদ। ওর ব্যবস্থা আমি করছি, যাও এখান থেকে। আর এসব প্রমাণ পুড়িয়ে ফেলো আগে। নওশাদ মাথা নেড়ে চলে যায়। আশফিন আহমেদ আসলেই তার আদর্শ বোন, ভাইকে তো এভাবেই আগলে রাখতে হয়। নওশাদ ক্রূর হাসি হাসে। পরের আঘাতটা সেই আদরের বোনের আদরের সন্তানকেই করবে ভেবে তার পিশাচ মন প্রফুল্ল হয়ে ওঠে। তহিদের চোখের কোণে জল চিকচিক করছে। তার সমস্ত চেষ্টা আশফিন আহমেদ এক নিমিষেই ধ্বংস করে ফেলল। মনে মনে যত জানা গালি ছিল সব মহিলাটার উপর প্রয়োগ করলো সে। তহিদের হাত বাঁধা থাকায় কিছু করতে পারছে না সে। নওশাদকে ডাকার আগেই তিনি সৌকৌশলে তহিদের হাত বেঁধে ফেলেন। হাতে খানিকটা ব্যথাও করছে এখন, তবু কিছু করার নেই তৌহিদের। পানি খাবে তহিদ? বিষ অফার করতেন এর চেয়ে। আপনার ছেলে যে মেয়েটাকে ভালোবাসে তার লাইফ নিয়ে এভাবে খেলেছেন। মেয়েটার অবস্থা জানেন? এই মেয়েটা জন্মের পর থেকে বাবার ভালোবাসা পায়নি, মাকে অত্যাচারিত হতে দেখেছে। যখন বড় ভাই পাশে ছিল তখন ছোট ভাইয়ের অবহেলা সহ্য করেছে। দিন শেষে তার চরিত্রে অবধি দাগ লাগানো হয়েছে। এত যুদ্ধের পর মেয়েটা যখন স্বপ্ন পূরণে মন দিল, আপনার এই পিচাস ভাই তার পরীক্ষার হলে তাকে বিরক্তি করলো, হ্যারাস করলো। আপনার ন্যূনতম বিবেক কাজ করে না? আরে আপনিও তো মেয়ে। আগে মাথা ঠান্ডা করো। আমার বিবেক কাজ করে বলে আমি সঠিক কাজটা করেছি। তোমার মতো আবেগ দিয়ে কোর চলে না। তুমি যা প্রমাণ এনেছো তা ভুল বানাতে নওশাদের 10 সেকেন্ডও লাগতো না। সেজন্য প্রমাণ ওর হাতেই তুলে দিলেন। সাবাস। আশফিন আহমেদ বিরক্ত হলেন। এত বেশি কথা বলার স্বভাব ছেলেটার, এমন করলে জীবনেও ভালো কিছু করতে পারবে না। আশফিন আহমেদ কথা বাড়ালেন না। ঘর থেকে নিজের ল্যাপটপটা নিয়ে এসে তহিদের দিকে ঘোরালেন। তহিদ খেয়াল করলো একটু আগে নওশাদের বলা প্রতিটি কথা এখানে রেকর্ড হয়েছে। রু কুচকালো সে। আসলে ঘটনাটা কোন দিকে মোড় নিচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। আশফিন আহমেদ আসলে কি করতে চাচ্ছেন তা ভেবেই মাথা ঘুরাচ্ছে তার। ভাইয়ার সাথে যোগাযোগ হয়নি, আমার প্রচন্ড অস্বস্তি হচ্ছে। এখানে মন টিকছে না আমার। আমি আপাতত বাড়িতে ফিরতে চাই। আমি টিকিট কেটে রাখবনি সকালের, আমি নিয়ে যাব। এখন একটু শান্ত হও তুমি। চিত্রলেখা মলিন হেসে রঙ্গনের দিকে তাকায়। সামনে ব্যস্ত রাস্তা, সবকিছু যেন মুহূর্তেই থমকে গেল। চিত্রলেখা সমস্ত ধ্যান জ্ঞান রঙ্গনকে ঘিরে আবদ্ধ হলো। টিএসসি এলাকাটা সুন্দর বুঝছো, ঠিক তোমার মুখের হাসির মতো। আর এই ঢাকা শহরের খাবার দাবার তোমার মলিন মুখের মতো। চিত্রলেখা এবার হেসে ফেলল। কথাটা ভুল বলেনি রঙ্গন। দিন কয়েকই ঢাকায় খাবার দাবারের উপর থেকে মন উঠে গেছে তার। হয়তো অভ্যেস নেই বলে ভালো লাগছে না। কথা ঠিক বলেছেন, ঢাকার খাবার দাবার আমার মলিন মুখের মতোই। অনেক ভাইয়া তোমায় বাইরে আসতে দিল কিভাবে আজ? ভাবতে পারিনি তুমি আসতে পারবে। ভাবি জানে, ভাবি ভাইয়াকে ম্যানেজ করেছে। আপা আর ভাইয়ার প্রেমটা ভালোই। আমাদের সংসার হলে আমিও এমন তোমার সব কথা শুনবো। তো বিয়ে কবে করতেছেন? ট্রেনে? শীঘ্রই ডাক্তার সাহেবা। আচ্ছা, বাস তো সম্ভবত সকাল 9টার আছে। তোমায় রাতের বাসে তো নিয়ে যাওয়া রিস্কি। কোনো হেলথ ইস্যু আছে তোমার? ট্রেনে যাওয়া যায় না? তোমার যদি পক্ষীরাজ ঘোরাতেও যেতে মন চায় আমি ম্যানেজ করব। তবুও হাসি খুশি থাকো। তোমার মন খারাপ দেখলে আমার মনে অমাবস্যার আধার ছেয়ে যায়। থাক হইছে, এত সাহিত্য মাখা কথা বলতে হবে না। আপনার সাথে ভাইয়া আমাকে যেতে দেবে বলে তো মনে হয় না। আমি ভাবির সাথে যেতে পারবো। আজব তো, আমি কি দোষ করছি? এই চলো তো বিয়ে করব, বিয়ে করে বউ নিয়ে নিজের বাড়ি যাব। শালাদের এত অত্যাচার এত ভালো লাগে না। আই কি বললেন আপনি? না মানে তোমার ভাই, তারা তো আমার শালা, তাই না? আপনি অফিস বাদ দিয়ে আমার সাথে বসে আছেন? কাজ নাই অফিসে?
একদিন আমার রঙ্গনাকে সময় দিতে ছুটি নেওয়াই যায়। এসো হেঁটে কথা বলি। চিত্রলেখা মাথা নেড়ে সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো। ঢাকার রাস্তায় হাঁটার একটা বিশেষত্ব আছে, এদিকে একটা ভাব কাজ করে মনে। ফুলপট্টির কাছে আসতে চিত্রলেখার চোখ ধাঁধিয়ে আসলো। ফুলপট্টি জায়গাটা বরাবরই এত সুন্দর কেন? রঙ্গন বোধহয় উপলব্ধি করলো বিষয়টা। চিত্রলেখা বিস্মিত নয়নে কেবল পর্যবেক্ষণ করছিল চারপাশ। রঙ্গন কখন তার হাত ছেড়ে দিয়েছে খেয়ালই করেনি সে। আচমকায় 3 রঙের 3টি জবাব তার মুখের সামনে বাড়িয়ে দিল রঙ্গন। ঠোঁটের কোণে মনোমুগ্ধকর হাসি, গানে সুরে বলে বসলো, গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা, বলো তুমি এই বাড়ি কি আমার প্রেমিকা হবা? চিত্রলেখার হাত বাড়িয়ে ফুল 3টে নিয়ে মাথা নিচু করলো। লজ্জায় লাল আভা তার গালে শোভা পাচ্ছে। রঙ্গনের বেশ লাগছে এই লজ্জাটুকু উপভোগ করতে। চিত্রলেখার মুখের হাসি তাকে প্রশান্তি দিচ্ছে। এই মেয়েটাকে সে জীবনের এমন একটা পরিস্থিতিতে পেয়েছিল যখন সে নিতান্তই মানসিক ভাবে ভেঙে পড়েছিল। বন্ধুত্বে বিচ্ছেদ এবং জীবনের অন্যতম একটা লুকানো সত্য জেনে সেই সত্য আড়াল করার প্রচেষ্টা প্রচণ্ডভাবে কুরে খাচ্ছিল তাকে। কারো সামনে স্বীকারও করতে পারেনি মনের অবস্থা। চিত্রলেখার আগমনটাই যেন তার জীবনে বিশেষ কিছু ছিল। মেয়েটা কখনো তাকে মোটিভেশনাল বাক্য শোনায়নি, অথচ তার উপস্থিতিই যেন একটা মোটিভেশন। চিত্রলেখা আশেপাশে থাকলেও সে সবসময় নিজেকে ভালো অনুভব করত। এই ভালো থাকার অনুভূতিটাই তাকে চিত্রলেখাকে ভালোবাসতে বাধ্য করেছিল। কি ভাবছেন এত? শুনেছি প্রেমের মরা জলে ডোবে না। আমি তো সাঁতার জানি না, আমি তো তোমার প্রেমে মরেছি। আমার জলে ডোবার চান্স আছে? হে ধরনী দ্বিধা হও, এই লোকটা ফিজিক্সে পড়ে, এত ফ্ল্যাটিং লাইন কোথায় শিখছে? পদার্থবিজ্ঞান নিয়ে পড়েছি বলে প্রেমিক হওয়া যাবে নাকি? তোমার মতো আতেল ছিলাম না বলেই প্রেমটা করতে পারতেছি। চিত্রলেখা চোখ গরম করে তাকালো রঙ্গনের দিকে। রঙ্গনের ঠোঁটের হাসি প্রসারিত হলো। চিত্রলেখার রাগী চোখখানায় মায়ায় সে একেবারে ধ্বংস হতে প্রস্তুত। সাথী, তোমার মাথা ঠিক আছে? রঙনের সাথে লেখা কেন পাঠাতে হবে? তাও আবার 1 রাত আগে? এসব কেন বলতেছো আমাকে? দেখো, আমি জানি রঙন যথেষ্ট ভালো, কিন্তু তোমার কাল সকালে মিটিং, তুমি পারবে যেতে? আমি গেলে তোমার রান্না কি করবে শুনি? আরেকটা বিয়ে করে তার বিয়ে করাও। আজব তো, এত রাগ করার কি আছে? পাঠাও তোমার ভাইয়ের সাথে, একেবারে বিয়ে করাই পাঠায় দাও। নিজের প্রেম করছো, এখন 14 গোষ্ঠীর লাভ ম্যারেজ না করায় শখ মিটতেছে না। অনেক। আচ্ছা, রাগ করো না। রঙনকে সকালে আসতে বলবা, আমি ওর ইনস্ট্রাকশন দেব। তুমি প্রেম করার সময় এত জ্ঞান মাথায় ছিল? অনেক চুপ হয়ে গেল। প্রেমের বিয়ে বস্তুটা আসলে এক প্রকার ফ্যাসাদ ছাড়া কিছুই না। প্রেমিকা বউ হলে তাকে কিছুই বলা যায় না, কিছু বলতে গেলেই ছ্যাদ করে ওঠে। রঙ্গন ছেলে ভালো, তারপরেও অনেকের মনে একটু ভয় কাজ করছে। চাইলেই তো বোনকে এত লম্বা সফরে কারো হাতে ছাড়া যায় না। সে ঠিক করলো অর্ণবের সাথে কথা বলে সিদ্ধান্ত নিবে, কিন্তু সাথীকে সে কথা আর জানালো না। সাথী চলে যাওয়ার পর অনেক বেশ কয়েকবার অর্ণবের নম্বরে কল করলো, নম্বর এখনো বন্ধ বলছে। এত দীর্ঘ সময় ধরে অর্ণবের নম্বর কখনো বন্ধ থাকে না। অনেক এবার চিন্তায় পড়লো। পাড়া প্রতিবেশীদের সাথেও তাদের মোটেও সখ্যতা নেই। এই মুহূর্তে কাকে কল করবে বুঝে উঠতে পারলো না অনেক। এর চেয়ে রঙ্গনকে বিশ্বাস করাটাই অধিক শ্রেয় মনে হলো তার। সকাল 7:30টার ট্রেন, এখন বাজে 7:53। ট্রেন এখনো আসেনি। রঙ্গন স্টেশনের এক কোণেই দাঁড়িয়ে আছে, অপর পাশেই অনেক চিত্রলেখার পাশেই দাঁড়িয়ে। রঙ্গন কথা বলার সুযোগ পাচ্ছে না। বাসায় ডেকে তাকে শাসিয়েছে কথাবার্তা কম বলতে। রঙ্গন মনে মনে যে কত গালাগাল করেছে তার এই শালাকে, পরমুহূর্তে আবার দুলাভাই ভেবে মাফও করে দিছে। তবে অনেকের এই হিটলারপনা দেখে রঙ্গনের মাথায় কেবল একটাই বাক্য ঘুরে, আমিও যদি এমন করতাম, এই শালা আমার বোনের সাথে প্রেম করতে পারতো। কথাটা মনে মনে সীমিত রাখলো সে, সামনাসামনি বলার সাহস তার নেই। ট্রেন আসলো কাটায় কাটায় 7:58-তে। বাংলাদেশের ট্রেন সিস্টেমটা তো অদ্ভুত, ভুলক্রমেও কোনো দিন 5 মিনিট আগে আসবে না। যদি কখনো দেখেন 8টার ট্রেন 7টায় এসেছে, তাহলে ধরে নেবেন এটা আগের দিনের ট্রেন, এখন এসেছে মাত্র। ট্রেন আসাতে রঙ্গনের মুখে খুশির ঝলক দেখা দিলেও সে তা আড়াল করার চেষ্টা করলো। অনেক দেখতে পেলে নির্ঘাত আবার বলবে, দুজন দু প্রান্তে বসো।
রঙ্গন ও চিত্রলেখাকে ট্রেনে তুলে দিয়ে চলে আসার সময় অনেক কেবলমাত্র রঙ্গনের কানে কানে অল দ্য বেস্ট বলে চলে গেল। রঙ্গন বিব্রত হলো। অনিকের মুখে এমন কথা কেন যেন বেমানান। চিত্রলেখা বসেছে জানলার পাশে আর রঙ্গন তার পাশে। মেডিকেলের রেজাল্ট দেওয়ায় ভালোই ভিড় ট্রেনে। রঙ্গন অবশ্য আশেপাশে তাকানোর সুযোগ পাচ্ছে না। চিত্রলেখার নজর জানলার বাইরে আর রঙ্গনের নজর চিত্রলেখাতেই সীমাবদ্ধ। ভোর রাতে একজন রেসপেক্টেড পারসনকে এভাবে তুলে আনার সাহস হয় কী করে আপনার? আপনি নতুন এলাকায়, আমার পরিচয় জানেন না নাকি? দেখুন স্যার, আপনি কোঅপারেট করুন। আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আপনাকে আমরা শখের বশে অ্যারেস্ট করে নিই। নওশাদের মনে এবার ভয়ে কাজ করে। প্রমাণগুলো তো সে পুড়িয়ে ফেলেছে, তবে কমপ্লেন কে করলো? আর পুলিশই বা কোনো প্রমাণ ছাড়া কেন তাকে এভাবে এখানে ধরে আনবে? এটা কি বিরোধী দলের ওই শামসুরের কাজ হতে পারে? নওশাদ বোঝার চেষ্টা করলো কে এমন করতে পারে তার সাথে। দীর্ঘ সময় চিন্তা করতে হলো না। একটু পরেই আশফিন আহমেদ এলো নওশাদের সাথে দেখা করতে। বোনকে পেয়ে নওশাদ স্বস্তির নিঃশ্বাস ফেললো। এবার নিশ্চয়ই মুক্তি পাবেই সে। আশফিন আহমেদ নওশাদের মুখোমুখি দাঁড়ালেন। সব পাপের বিচার একদিনে হয়, এটা মানো নওশাদ? আপা, এখন এসব কথা বলার সময় না। আমার বেল করানোর ব্যবস্থা করো। ব্যবস্থা তো করবই, তবে তোমার যতটা বেশি শাস্তি দেওয়া যায় সেটার। তোমার মতো নরপশু আমার ভাই, ভাবতেও আমার ঘৃণা লাগছে। কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছ। অপর্ণা না হয় দোষ করেছিল সামান্য, কিন্তু বাকিরা, ওদের কি দোষ? আর অপর্ণা ভুল করে থাকলেও তার এমন নিকৃষ্ট শাস্তি দেওয়া তুমি কে? একটা মেয়ের ইজ্জত নষ্ট করা কিছু না, তাই না? আরে অপর্ণা হয়তো লোভ করেছিল, কিন্তু তার জন্য ও এখন যে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে তা কতটুকু যন্ত্রণা জানো? একটা মেয়ে রেপ হলে তার মধ্যে বেঁচে থাকার ইচ্ছে অবশিষ্ট থাকে না। অপর্ণার বডি রেসপন্স করছে না। চিত্রলেখার জীবনটাও তুমি বরবাদ করতে উঠে পড়ে লেগেছ। আমি সব দিকেও চুপ থাকবো ভেবেছ? ভুল করছো আপা, আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না। কি প্রমাণ আছে তোমার কাছে? তোমার নিজস্ব স্বীকারোক্তি। জেলে পৌঁছার জন্য তৈরি থেকো নওশাদ। আশফিন আহমেদ আর কথা বাড়ালেন না। গা গোলাচ্ছে তার। এই লোকটার উপস্থিতিটি তার জন্য ঘৃণিত। অপর্ণার অবস্থা দেখলেও করুণা হয় আশফিন আহমেদের। মেয়েটার বাচ্চা দুটার অসহায়ত্ব প্রতি মুহূর্তে তাকে কুরে কুরে খায়। নিজের এই ভাইটাকে প্রথমবারেই শাস্তি দিলে হয়তো এত কিছু হতো না। অন্তত বাচ্চা দুটোর জীবন এতটা নির্মম হতো না। অর্ণব এবং তৌহিদকে ঘটনাগুলো জানানো দরকার। তো আশফিন আহমেদের চোখের কোণে জল চিকচিক করছে। বা হাতের উল্টো পিঠ দিয়ে জলটুকু মুছে তিনি পুলিশ স্টেশনের বাইরে পা রাখলেন। এখন থেকেই চিত্রলেখা এবং রঙ্গনের জীবনটা বাধামুক্ত করলেন তিনি। এখন কেবল দুজনের চার হাত এক করার পালা। চিত্রলেখা বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করেছে তাদের মুখোমুখি বসে থাকা মেয়েটা আর চোখে রঙ্গনের দিকে তাকাচ্ছে। এটাকে দেখে 9-10 বাচ্চা মনে হচ্ছে। রঙ্গনকে এভাবে আর চোখে দেখাটা তার মোটেও ভালো লাগছে না। সে ফিসফিস করে ডাকলো রঙ্গনকে। এই সামনের মেয়েটা তোমায় এভাবে দেখছে কেন? চেনে তোমাকে? আরে না, আমি কখনো দেখিনি একে। এ আমায় কিভাবে চিনবে? তো তাকিয়ে আছে কেন? সুন্দর ছেলে দেখলে তো মেয়েরা তাকাবেই। তুমি তো পাত্তা দিচ্ছ না, তাই বলে কি সবাই গাধা? তুমি আমাকে গাধা বললে? এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। কেমন? ধন্যবাদ।